রেসপন্সিভ ডিজাইন সম্পর্কে আপনাদের কোনো আইডিয়া আছে? হাসি কেন ভাইয়া, হাসতেছেন কেন বলেন দেখি। একটু রেসপন্সিভ ডিজাইন বুঝি। আচ্ছা, একদম একদম সংক্ষেপে বলি যে রেসপন্সিভ ডিজাইন হচ্ছে যে যে কোনো ধরনের ডিভাইসের যে স্ক্রিন রেজুলেশন বা স্ক্রিন সাইজ, এটা অনুযায়ী যে কোনো অবজেক্ট যে রেসপন্স করে বা যে কোনো অবজেক্ট তার ইন্টারফেসটা যেভাবে দেখায়, হ্যাঁ মনে করেন যে আমরা এই যে এখানে যে পেজটা এখানে আসি, মনে করেন এটা একটা ওয়েবসাইট অথবা একদম লাইভ দেখি আমরা আমাদের এই ব্লগটা যাই, এটা একটা রেসপন্সিভ সাইট। তো একটা রেসপন্সিভ সাইট কেমন হতে পারে, যেমন যে কোনো ডিভাইসই যান না কেন সেই ডিভাইসটার লুকটা সে ধারণ করে, এবং আমাদের সরাসরি ডেস্কটপ বা ল্যাপটপ মানে আমাদের জেনারেল পিসি যেগুলো, এই পিসিটাতে যেমন দেখতে হয় ঠিক হুবহু একটা ট্যাবলেট ডিভাইসে সিমিলারিটি থাকে, বাট একটু আলাদা হয়। সিমিলারিটি থাকার পরেও একটু আলাদা হয়, মানে যেমন ওর কন্টেন্টস বা যে কন্টেন্ট বা ইমেজ যেটাই বলেন না কেন, এর সাইজগুলো কি হয় একটু ছোট হয়ে যায়। আবার যখন আপনি ওয়াইড স্ক্রিন মোবাইলে যাবেন তখন আরও ছোট হয়ে যায়, বা ওর ভিউটাই চেঞ্জ হয়ে যায় টোটালি। যখন আরও ছোট স্ক্রিনে যাবেন তখন কি হবে যে একদম কম্প্যাক্ট ছোট হয়ে যাবে। সো প্যাটার্ন, হ্যাঁ ডিজাইনের প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। তো মনে করেন যে এটা একটা বড় সাইট, অনেক আগে রেসপন্সিভ করা, মানে টেকনোলজি আপডেট হওয়ার পর এটা কখনো হাত দেওয়া হয়নি এই সাইটের পিছনে। তো এখানে আমি এটাকে ছোট করলাম, দেখেন ছোট হওয়ার পরে এটা মনে করেন যে একটা জাস্ট সিম্পল একটা জাস্ট সিম্পল সাইট, ঠিক আছে। বাট এটা মনে করেন যে এটা একটা কি ছোট স্ক্রিনে দেখাচ্ছে এটা। তো এটা যেমন করে দেখাচ্ছে এখানে দেখেন একদম নিচ পর্যন্ত, মানে আপনি যখন এই সাইটে ভিজিট করবেন মোবাইল ডিভাইস দিয়ে, একদম শেষ পর্যন্ত ব্যাপারটা কিন্তু এমনটাই দেখাবে, ঠিক আছে। যে এটাই হচ্ছে মূলত রেসপন্সিভ সাইটের বৈশিষ্ট্য, যে ধরনের ডিভাইসে যাবে সেই ধরনের ডিভাইসেরই সে আকৃতি ধারণ করবে। তারপরে আচ্ছা, এই রেসপন্সিভ সাইটে কিন্তু আবার এগুলো আসবে না, হ্যাঁ হরিজন্টাল যে বারটা আছে এটা আসবে না। তো এখানে কেন আসতেছে আমি জানি না। সরি, এই অ্যাডভার্টাইজমেন্টটার জন্য এটা আসতেছে। এই অ্যাডভার্টাইজমেন্টটা যদি আমরা হাইড করে দিই তাহলে এটা আসবে না, কারণ এই অ্যাডভার্টাইজমেন্টটাকে রেসপন্সিভ করা হয় না। দেখেন এটা কিন্তু পুরো উইন্ডো ধরে দেখাচ্ছে, তাই না? সো এটাই হচ্ছে প্রবলেম। তো বাদ বাকি সব কিছুই কিন্তু রেসপন্সিভ আছে এখানে। দেন আমরা ট্যাবলেট ডিভাইসের সাইজে যাই, এটা হচ্ছে ট্যাবলেট ডিভাইসের সাইজ যেটার ওয়াইড কম হয়। তো এখানে দেখেন মূলত এইটার জন্য এখানে কনফ্লিক্ট করতেছে। আমরা একটু বড় করে নিই। আচ্ছা, তো যাই হোক, তো এক এক ধরনের ডিভাইসে এক এক ধরনের স্টাইল আমাদের এখানে দেখাবে। এটা মূলত এই অ্যাডটার জন্য ব্রেক করছে লেআউটটা। আচ্ছা, তো এটা একটা বেসিক আইডিয়া যে রেসপন্সিভ সাইটগুলো মোবাইল ডিভাইসে একরকম হতে পারে, ট্যাবলেট ডিভাইসে একরকম হতে পারে, এবং নর্মাল পিসি যেটা সেখানে আরেক রকম হতে পারে। তো এখন রেসপন্সিভ করার জন্য আসলে অনেক ধরনের টুলস বা অনেক ধরনের আমরা সিএসএস টেকনিক ইউজ করি। তার মধ্যে থেকে মানে শেখার জন্য যেটা উপযোগী এবং খুব ইজি, অনেক কিছু মনে রাখতে হবে না, জাস্ট আপনারা জেনারেলি যে কোডগুলো আমরা শিখলাম সিএসএস, ওই কোডগুলোকেই আমরা একটু কী করবো টেকনিক্যালি ইউজ করবো। যে ট্যাবলেট ডিভাইস হলে একটা আমার লগোটা এত বড় দেখাবে, মূল যদি স্ক্রিনে থাকে তাহলে তো নর্মাল থাকবেই, যখন আমার মোবাইল স্ক্রিনে আসবে তখন আরও ছোটো হয়ে যাবে। এই টেকনিকগুলো মূলত আমরা এখান থেকে ইউজ করবো। তো এটা করার জন্য আমাদের এখানে কয়েকটা বিষয়, সেটা হচ্ছে আমরা একদম নিউ একটা ফাইল নিলাম। ফাইল নিয়ে আমরা এখানে আমরা এটাকে একটু এখানে আমরা গেলাম। হ্যাঁ, তো এখানে গিয়ে আমরা দুটো জিনিস দেখবো, সেটা হচ্ছে যে একটা হচ্ছে আমরা এই ফাইলটাকে সেভ দিব হচ্ছে আমরা ডিরেক্টরিটা যাই। তো ক্লাস 1-এ গেলাম, আমরা এখানে গিয়ে আমরা এটাকে সেভ দিব হচ্ছে
ইন্ডেক্স ডট এইচটিএমএল অথবা যা খুশি তাই দিতে পারি আমরা। এখানে আমরা মার্কআপটা নিলাম HTML5। আচ্ছা, দেন আমরা একটা সিএসএস নিব। এটা হবে আমাদের কি জেনারেল সিএসএস, স্টাইল ডট সিএসএস। ওকে, এই পর্যন্ত থাকলাম আমরা। এখানে টাইটেল দিই রেসপন্সিভ ডিজাইন। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের স্টাইল শিট আর এটা হচ্ছে আমাদের HTML। সো এখানে আরেকটা ব্যাপার, লিঙ্ক সিএসএস। আচ্ছা, তো এটা গেল। আমরা কিছু কোড হাতে লিখবো এখান থেকে, সেই কোডগুলো দেখাচ্ছি। আমরা কিছু মার্কআপ তৈরি করি হাতে হাতে, যে রেসপন্সিভ ডিজাইনটাকে আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, তো এখানে ধরেন আমি একটা র্যাপার নিলাম। এই র্যাপারের ভিতরে আমি রো নামে আমি এখানে মনে করেন 1, এখানে 1 দিলাম, 4টা রো নিলাম আমি এখানে 2 3 4। তো এখানে আমি 4টা রো নিলাম। তো রো নেওয়ার পর আমি যদি এটাকে রান করি, এখানে কি আছে, 4টা জাস্ট রো দেখাচ্ছে, তাই না? আমরা আগে এটাকে স্টাইল করে ফেলি। এখানে আমি পাচ্ছি হচ্ছে র্যাপার পাচ্ছি, আর এরপর র্যাপারের ভিতর পাচ্ছি আমি ডট রো। আচ্ছা, তো এটা গেল। ইনস্পেক্ট এলিমেন্টে যাই। আমরা এটার ওয়াইড দিব কত, মনে করেন 800 পিক্সেল। আমরা এটা একটা বর্ডার দেই 1 পিক্সেল সলিড, মনে করেন একদম খুবই হালকা একটা বর্ডার দিব। তাহলে কত হলো, 802 পিক্সেল। আর এটাকে মার্জিন করবো হচ্ছে আমরা অটো। আমরা চাইলে এখানে একটা ইয়ে দিতে পারি। আচ্ছা, মার্জিন অটোই থাক, সমস্যা নেই। আর এখানে ব্যাকগ্রাউন্ড দেই। ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমাদের এই হালকা কালারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো এটাকে আমরা সেভ দিই। এখানে এখন পর্যন্ত যা কোড লিখবো সেগুলো সবই কিন্তু আমরা জেনারেলি দেখে এসেছি কোড, এগুলোই। এখন আমাদের এখানে 4টা আলাদা আলাদা রো আছে। সরি, এগুলো রো হবে না, এগুলো হবে কলাম। এগুলো হবে কলাম, রো না, কারণ এগুলোকে আমরা ফ্লোট করব। ঠিক আছে, তো এখন আমরা একটা কলামে যাই। কলামে যাওয়ার পর আমি এখানে ওয়াইড দিব হচ্ছে কি 200 পিক্সেল। তারপর হচ্ছে কি করব, ফ্লোট করব হচ্ছে লেফট। দেন ফ্লোট লেফট করার সঙ্গে সঙ্গে কি আমার কালারটা কিন্তু ভ্যানিশ হয়ে গেছে, তাই না? সো আগেও কিন্তু আপনাদেরকে এটা আমি দেখাইছিলাম, যখন আমাদের ল্যাব ওইদিকে ছিল, যে যখন কোনো এলিমেন্টকে আমরা ফ্লোট করবো, ঠিক ওর প্যারেন্ট যেটা, ওই প্যারেন্ট কী করতে হবে, ওই প্যারেন্টটাকে কী করতে হবে, ওভারফ্লো হিডেন করে দিতে হবে, নয়তো কিন্তু কালারটা ঠিকভাবে দেখাবে না। ঠিক আছে, এখন ঠিক আছে। তো এখন আমরা কি করব, কলামের ব্যাকগ্রাউন্ড দেবো। ব্যাকগ্রাউন্ড কালার আমরা দিই হচ্ছে হোয়াইট, অথবা আমরা দিই এখানে রেড দিলাম। মার্জিন দেই, মনে করেন মার্জিন রাখ দেবো হচ্ছে 10 পিক্সেল। তারপর আর কি দেওয়া যায় এখানে, আচ্ছা হাইট দিয়ে নিই আমরা। এখানে হাইট ডিফাইন করি, হাইট দিব হচ্ছে আমরা 100 পিক্সেল। আর মার্জিন বটম দিব হচ্ছে 10 পিক্সেল। তো এখানে মার্জিন বটম আমরা ঠিকই দিলাম, কিন্তু আমাদের ফ্লোটটা উঠে গেছে এখান থেকে, ফ্লোট লেফট। হ্যাঁ, না না হোক, সমস্যা নেই, এটা ফিক্স করবো। ফ্লোট লেফট আমরা এখানে করলাম। এটা হচ্ছে না কারণ আমরা এখানে 10 পিক্সেল মার্জিন এখানে বেশি নিচ্ছি, এই জন্য হচ্ছে না বলতো। হ্যাঁ, তো এখানে আমরা এটাকে সেট করি, আর জায়গা যেন ঠিক মতো থাকে সেই জন্য আমরা এখানে এটাকে লাস্ট অফ রাইট, মার্জিন রাইট 0 পিক্সেল। আচ্ছা, তো 0 পিক্সেল এখানে আছে। আচ্ছা, 0 পিক্সেল থাকার পরেও আচ্ছা এখানে আরও প্রবলেম আছে, সেটা হচ্ছে
200 পিক্সেল, হ্যাঁ তারপরেও হবে না। কারণ কি আমরা এখানে দেখেন যে আমরা এখানে 4টা কলামকে দিয়েছি কি 200 পিক্সেল করে, তাহলে আপনার কি অলরেডি তো 800 পিক্সেল হয়ে গেছে। তাই এখন আমরা লাস্ট টাইল থেকে 30 পিক্সেল মার্জিন শেষ করে দিচ্ছি, কিন্তু তারপরে কিন্তু 30 পিক্সেল এখনো আছে, তাই না? সো এটাকে আমরা ছোট করি। আচ্ছা, এটাকে এই 192 পর্যন্ত আমরা রাখলাম, মাঝে একটু ফাঁকা গেছে, ওটা বাদ দেন চিন্তা। আমরা যেটা করব সেটা হচ্ছে যে 192 মনে করেন। আচ্ছা, দেন আমরা আরেকটু কাজ করি, সেটা হচ্ছে পেডিংটা কন্ট্রোল করি 5 পিক্সেল করে। হ্যাঁ নিলাম, 5 পিক্সেল কন্ট্রোল করলাম এখানে হচ্ছে এইখানে। আর তাহলে আমাদের এখানে যে মার্জিন বটম আছে এটা দরকার নেই আর। এখন ঠিক আছে। আচ্ছা, এখন টেক্সটের নিয়ে একটু কাজ করি। কলাম আমরা নিয়ে হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, লাইন হেড হচ্ছে 100 পিক্সেল। তো একটা কন্টেন্টের মধ্যে যদি কখনো হেডার ফুডার না থাকে, মানে হেডিং না থাকে, তাহলে কিন্তু এটা লাইন হেড জাস্ট 100 পিক্সেল দিবেন, অটোমেটিক্যালি নিচে নেমে আসবে, ঠিক আছে। আর এটাকে আমরা ফন্ট সাইজটাকে আমরা দিই, নাহলে আমরা বুঝবো না যে কী করতেছি আমরা এখানে। দেখেন ও কিন্তু সেন্টার পজিশন থেকে বড় হচ্ছে, লেফট রাইট কোনো দিকে কিন্তু বাড়তেছে না। আর কালার দিব হচ্ছে কি, এই কালারটা আপাতত রাখলাম। তাহলে আমরা এটাকে ধরি। আচ্ছা, তাহলে আমাদের মূল ডিজাইনের কাজ কিন্তু কমপ্লিট, তাই না? তো আমরা দেখতেছি যে আমাদের নর্মাল স্ক্রিন সাইজ, যেটা নর্মাল স্ক্রিন সাইজের এমন আসতেছে। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা আর বড় করে দিই, তাহলে আমাদের স্ক্রিন রেজলিউশনের সঙ্গে মিলবে। আমরা এখানে 1200 পিক্সেল করে দিলাম, তাহলে কত বাড়লো আমাদের? 400 না? 400কে যদি আমরা ডিস্ট্রিবিউট করি 100 করে, তাহলে এখানে কত হবে? 292। ঠিক আছে। এবার তো আমরা যদি এখন স্ক্রিনটাকে ছোটো করি, যে আমরা ট্যাবলেট স্ক্রিন সাইজে আছি, তো ট্যাবলেট স্ক্রিন সাইজে আসলে কী হবে, যে আমার এটার সাইজ হয় ছোটো হয়ে যাবে, আর দুটো করে দেখাবে, মানে দুটো উপরে দেখাবে, দুটো নিচে দেখাবে। এটাই তো হওয়ার উচিত, রেসপন্সিভ যেহেতু। যখন আমরা আরও ছোটো করবো স্ক্রিন সাইজ, তখন আরও ছোটো হবে, বা তখন একটা করে দেখাবে, মানে এই সাইজে থাকবে কিন্তু একটা করে আসবে। আর যখন একদমই ছোটো করবো আমরা, ওই সেম সাইজ ছোটো হবে এবং লম্বা দেখাবে। মানে এটাই মূলত, মানে এটা হচ্ছে একদম বেসিক স্ট্রাকচারটা বোঝানোর জন্য। কিন্তু কীভাবে লিখবেন এই কোডগুলো, অবশ্যই মিডিয়া কোয়েরি বুঝতে হবে। মিডিয়া কোয়েরি না বুঝলে কিন্তু বুঝবেন না, যে কারণ মিডিয়া কোয়েরি দিয়েই মূলত আমরা কী করে, যে ওই ডিভাইসগুলো পোর্ট খোঁজে, ব্রাউজারের পোর্টগুলো দেখে যে কোন ধরনের পোর্ট থেকে ভিজিট করতেছে। মিডিয়া কোয়েরিতে এটা লিখে থাকে যে এই টাইপের যদি স্ক্রিন সাইজ হয় তাহলে ডিজাইনটা এমন হবে। তো এই জন্য শেখার জন্য, রেসপন্সিভ ডিজাইন শেখার জন্য খুব সহজ একটা টুলস হচ্ছে লেস ফ্রেমওয়ার্ক। এটা যদিও লেখা ফ্রেমওয়ার্ক, বাট এটা আসলে কোনো ফ্রেমওয়ার্ক না। এর মধ্যে কোনো প্রিমেড কোড লেখা থাকে না, যেটাকে আপনি জাস্ট কল করবেন আর কাজ করবেন। হ্যাঁ, তবে এখানে কিছু স্ট্রাকচার দেওয়া থাকে, যেটা আমরা ইউজ করলেও করতে পারি, না করলে আমাদের কোনো সমস্যা নাই, ঠিক আছে। এখানে বলছে দেখেন, এই যে এখানে স্ক্রিন সাইজ পাবেন 3 ধরনের। এই রেস ফ্রেমওয়ার্ক যদি ইউজ করেন 3 ধরনের স্ক্রিন সাইজ আপনি বাই ডিফল্ট পাবেন, বাট আপনি চাইলে দেখি কাস্টমাইজ করে যত খুশি সাইজ নিতে পারেন। এখানে দেখেন যে কীভাবে আছে, এটা হচ্ছে ডিফল্ট লেআউট, যেটা আমরা দেখতে পাচ্ছি। যখন ট্যাবলেট লেআউটে যাবে তখন আমাদের স্টাইলটা এমন করে নিতে পারবো। তো ডিফল্ট লেআউট হচ্ছে 10 কলাম সাইজে, যেটার ম্যাক্সিমাম হাইট হচ্ছে, ওয়াইড হচ্ছে 992 পিক্সেল। তারপরে এইভাবে করে অনেক কিছুই আছে। তো এটা কীভাবে কাজ করে এটা পড়লে বুঝতে পারবেন। তো আমি মূলত এখানে যেটা করবো সেটা হচ্ছে যে এই যে এখানে দেখেন যে সলিড নলেজ অফ HTML and CSS ইজ রিকমেন্ডেড, স্টার্ট বাই গেটিং লেস ফ্রেমওয়ার্ক অন গিটহাব। মানে এদের আগে এখান থেকে ডাউনলোড করা যেত, বাট এখন এটা কি করছে, এটা গিটহাবে এদের যে কোড বা এদের যে রিসোর্সটা আছে, এটা টোটালি গিটহাবে এরা আপলোড করে দিচ্ছে। গিটহাব থেকে আমাদের কী করতে হবে, কপি করে নিয়ে কাজ করতে হবে। সো আমরা এটাকে ডাউনলোড করি, যদিও ফ্রেমওয়ার্ক নাম, বাট মনে রাখবেন এটা কিন্তু কোনো ফ্রেমওয়ার্ক না। কেন ফ্রেমওয়ার্ক না আমি বুঝাচ্ছি, এটা ডাউনলোড হোক তারপরে বুঝবেন। ওকে, ডাউনলোড কমপ্লিট। তাহলে আমরা অ্যাসেটে যাই, অ্যাসেটে গিয়ে আমরা এটাকে আনজিপ করি। আনজিপ করলে এখানে দেখেন আমরা কয়েকটা ফাইল পাচ্ছি, তাই না? তো এর মধ্যে দেখেন আমাদের এখানে কী কী আছে, যে 16, 17 এবং 18। আমরা main.css ওপেন করি। এটা এখানে কি দিছে, জাস্ট একটা স্ট্রাকচার দিছে, যে স্ট্রাকচারটা HTML পেজের স্ট্রাকচারটা এমন হলে ভালো হয় বা এমন হওয়া দরকার।
রেসপন্স যদি আমরা লেস ফ্রেমওয়ার্ক ইউজ করতে চাই, তবে একটা রিকমেন্ডেড সিস্টেম হচ্ছে কি, যে এখানে আমরা যদি রেসপন্সিভ ডিজাইন করতে চাই, কোড লিখতে চাই বা সিএসসি ইমপ্লিমেন্ট করতে চাই, অবশ্যই একটা লাইন, যে লাইনটা এখানে ইনক্লুড করে দেওয়া। এই লাইনটা যদি আপনি অ্যাড না করেন আপনার HTML পেজে, তাহলে কখনোই রেসপন্সিভ কাজ করবে না। এটা হচ্ছে ভিউ কোড মেটা। এই লাইনটাকে আপনাকে অবশ্যই কী করতে হবে, এই হেডারের ভিতরে যে কোনো একখানে অ্যাড করতে হবে। এটাই কোডটাকে খুঁজে, এবং খুঁজে কন্টেন্ট খুঁজে কি, উইথ ইকুয়াল ডিভাইসের যে উইথ হয় সেইটা খোঁজে। মেটা নেম হচ্ছে কি, ভিউ পোর্ট, পোর্ট খুঁজে। আর কন্টেন্টটা কেমন হবে, কন্টেন্টের ওয়াইড ইকুয়াল হচ্ছে ডিভাইসের ওয়াইডের সাইজ হবে। তো আমাদের কিন্তু মেইন সিএসএস এর তেমন কোনো কাজ নাই, ঠিক আছে, যেটা মেইন HTML এর কাজ নাই, তো বাদ দিলাম এটা। এখন আমরা মেইন এই যে 16 পিক্সেলটা কেন আমি ওপেন করি, এই 16 পিক্সেলটা এদের অনেকগুলো সিস্টেম চেঞ্জ হয়েছে, তবে আমি যতটুকু আগেও এটা নিয়ে কাজ করছি, এখন সেই অভিজ্ঞতা থেকে বলছি, এই 16 পিক্সেলটা দিয়ে বোঝানো হচ্ছে যে আমরা যে লাইন হাইট ইউজ করি না, লাইন হাইট, এই লাইন হাইটকে মেজার করা হয় যে 16 পিক্সেল লাইন হাইট সমান হচ্ছে এই যদি স্টাইল শিটটা আমরা ইউজ করি তাহলে সেটা কাজ করবে। 16 পিক্সেল লাইন হাইট, যে কোনো টেক্সটের লাইন হাইট হচ্ছে 16 পিক্সেল সমান, মনে থাকবে। এখানে দেখেন, এটা দিয়ে কি আর কোনো বোঝানোর উপায় আছে? গ্রিড সিস্টেম কি হয়, 12 কলাম হয়, 16 কলাম হয়, আর 24 কলাম হয়, ম্যাক্সিমাম 12 কলাম হয়, কিন্তু এগুলো দিয়ে কি কোনো বোঝার উপায় আছে? তাহলে তো এখানে বলতো যে কলাম 16, তাহলে 16 কলাম, বাট এখানে বোঝাচ্ছে কি যে 16 পিক্সেল। আমি জানি এদের স্ট্রাকচারটা যদিও এখন এমন, বাট আগে এমন ছিল না, এই জন্যই বলতে পারতেছি যে ব্যাপারটা হচ্ছে 16 পিক্সেল মিনস হচ্ছে লাইন হাইট হচ্ছে 16 পিক্সেল সমান। তো এটার মিনিং আপাতত আর কোনো কিছু নাই, তো আমরা যেটা খুশি সেটাই নিতে পারি, সমস্যা নেই। আমরা এটাকে নিলাম, কেন নিলাম আমি দেখাচ্ছি। এখানে এসে এটাকে রাখলাম, রেখে এটাকে রিনেম করব, রেসপন্সিভ নাম দিলাম, ঠিক আছে। এখন এই রেসপন্সিভটাকে কোথায় অ্যাড করবো, অফকোর্স এই স্টাইল শিটটা ঠিক ইমিডিয়েট পরে অ্যাড করলাম। তো এটা বাদ, আমার এখন দরকার কোনটা, রেসপন্সিভ। এটা তো দরকার নেই, এর ভিতরে কি আছে, এটা থাকলো ডিফল্ট হিসেবে। আমার এখন দরকার হচ্ছে রেসপন্সিভ সিএসএস। তো রেসপন্সিভ সিএসএস ওপেন করলাম, ওপেন করে দেখেন এখানে অনেকগুলো কোড আছে। তো কি কোড আমরা দরকার নেই এখান থেকে বলে দিচ্ছি। এই পর্যন্ত এগুলো কোনো কোড আমাদের দরকার নেই। এটা রাখতে পারেন, ডেভেলপার ক্রেডিট, এটা রাখতে পারেন, সমস্যা নেই, বাট আমরা আপাতত মুছে দিচ্ছি, তুলে দিলাম। আপনারা এই যে সেকশনটা দেখতে পাচ্ছেন ডিফল্ট, এই ডিফল্ট কোডগুলো কিন্তু আমরা অলরেডি এখানে করে আসছি। তো এখানে রাখলেও যা, এখানে রাখলেও তা, মানে এখান থেকে কাটে নিয়ে আসতে হবে আপনাকে। রেসপন্সিভ ডিজাইন আসলে কি, আমি এটা আরেকবার বলি, সেটা হচ্ছে জাস্ট ওয়াইড হাইট পেডিং মার্জিনের কম বেশি, আর কিন্তু কিছুই না। আপনি যেমন ABCD লিখে রাখবেন, হয় ABCDটা বড় লেখা দেখাবে আর ছোট লেখা দেখাবে, একটা ইমেজ দিয়েছেন এটা বড় দেখাবে আর ছোট দেখাবে, এতটুকুই কিন্তু, এছাড়া কোনো পার্থক্য না, জাস্ট কন্টেন্টের প্রেজেন্টেশন চেঞ্জ হবে, আর কিছু না। তো এটা এই অবস্থা রাখতে পারেন এখানে, যদি না রাখতে চান তাহলে জাস্ট ডিলেট। আর এখানের ব্যাপার যেটা, সেটা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত এই কোডটা, এখানে দেখেন, এখানে এটা কলাম হচ্ছে 8 কলাম, আগেরটা কত ছিল, এটা কত ছিল 10 কলাম। ওরা কিন্তু বলে দিচ্ছিল সাইটে যে 10 কলাম থাকবে, 10 কলাম থেকে শুরু হয়, 8 কলাম, 6 কলাম, এইভাবে করে 4 কলাম, এইভাবে করে করা হয়। আপনারা চাইলে এটা রাখতে পারেন। আচ্ছা আমি দেখাই, তাহলে আপনারা বুঝবেন যে রেখে এখানে কি চেঞ্জ হয়। এটা হচ্ছে 10 কলাম, তারপর এই কমেন্টগুলো এই পর্যন্ত কোনো দরকার নেই, মানে এইগুলো কিন্তু দরকার নেই আমাদের, আপনি রাখতে পারেন, বাট এগুলো মিনিংলেস কোড। আপনি বোঝার জন্য রাখতে পারেন যে আমাদের 1 কলাম সমান এই গ্রিড কতটুকু, কত পিক্সেল ওয়াইড দেয়। 1 কলাম সমান দেয় হচ্ছে 68 পিক্সেল, 2 কলাম সমান 160 পিক্সেল, ঠিক এইভাবে করে দেয়, ঠিক আছে। তো এগুলো আমাদের মেজারমেন্ট পরে বুঝলেও চলবে, আমরা আপাতত কোড বুঝি। এটা গেল, দেন এটা, আর লাস্টলি হচ্ছে এটা, সেভ দিলাম। আর এটা হচ্ছে রেটিনা রেডির জন্য, এটা আপাতত দরকার নাই, এটা অনেক বড় স্ক্রিন নিয়ে কাজ করার জন্য এটা ইউজ করা হয়। তো আমাদের এখানে আমরা দেখেন, আমরা সব কিছু কিন্তু ডিলিট করে দিয়েছি, কিন্তু এগুলো কিন্তু ডিফল্ট কোড, এই ডিফল্ট কোডগুলো কিন্তু আমরা দরকার নাই, আমরা এখানে নিজেদের কোড বসাবো, এই লেভেল কিন্তু ডিলিট করে দেন। জাস্ট কি মিডিয়া কোয়েরি, এই মিডিয়া কোয়েরি এতটুকু জায়গা ঠিক রাখবেন, এতটুকুর মধ্যে কিন্তু কোনো ঝামেলা করবেন না, দেন একইভাবে এটাও ডিলিট করে দিবেন। একটু পর বলবেন যে কিছুই তো নাই এখানে, তাহলে এতগুলো কোড কপি করার কি দরকার ছিল।
জাস্ট ফরম্যাটটা নিলাম আমরা, ঠিক আছে। দেখেন কিছুই আছে আর কিছুই কিন্তু নাই। কিন্তু এখন আমি এটাকে রিফ্রেশ করি, আমি দেখি ঠিকমতো অ্যাড হয়েছে কিনা রেসপন্সিভ ডিজাইন। এখানে আমি এই ক্লাস 1-এর পরে আমি লিখি রেসপন্সিভ সিএসএস, আসছে না? ওকে, তাহলে এখন কথা হচ্ছে এটা আমাদের হচ্ছে মেইন ডিফল্ট যে স্টাইলটা, ডিফল্ট স্টাইলটা এমন। তো আমাদের ডিফল্ট স্টাইল কী ছিল? এটা না, র্যাপার ছিল কত 1200 পিক্সেল, পেডিং ছিল 5 পিক্সেল, তাই না? তো আমরা কি করব, যে যদি আমরা ডিফল্ট স্টাইল যেটা থাকবে সেটাও যদি চাই যে রেসপন্সিভ ফাইলে যা, তাহলে সিম্পল কি করব, জাস্ট পুরোটা কপি করবেন। তবে পুরো কোড রাখবো না, আমরা নিব হচ্ছে জাস্ট এতটুকু, জাস্ট হোয়াইটটা নিলাম। কারণ আমরা জানি যে 5 পিক্সেল পেডিং থাক, দরকার আছে 5 পিক্সেল পেডিং, আমাদের আর কিছু দরকার আছে? আমরা চাই যে আমাদের বর্ডারটা থাক, আমরা চাচ্ছি যে মার্জিন, বর্ডার, ব্যাকগ্রাউন্ড কালার, ওভারফ্লো, হিডেন সব কিছু ঠিক থাকবে, পেডিংটাও 5 পিক্সেল থাকবে। যদি পেডিংটা এখানে থাকতো 20 পিক্সেল, তাহলে আমরা 20 পিক্সেলটা এখানে কপি করতাম, কিন্তু অন্য অন্য লেয়ারে এসে আমরা কমাই দিতাম, 15 বা 10 করে দিতাম এখানে। আচ্ছা, তাহলে এটা গেল কত আমাদের 1200 পিক্সেল, ঠিক আছে। এটা কত ডিফল্ট সাইজ। এখন তো ট্যাবলেটে আসলে আমরা লেআউটটায় কতটুকু দেখতে চাই, ওরা কিন্তু বলে দিচ্ছে যে ম্যাক্সিমাম ওয়াইড হচ্ছে, সরি মিনিমাম ওয়াইড হচ্ছে 767। আমরা কত নিতে পারি এখানে, আর ম্যাক্সিমাম নিতে পারি কত, তাহলে আমরা এখানে কত নিতে পারি? আমরা নিলাম এখানে, আমরা নিলাম যে মনে করেন যে 750 নিলাম, 750 পিক্সেলই থাকলো। এটারও বেশি না, এটারও বেশি না, জাস্ট মাঝামাঝি একটা পয়েন্ট থাকলো। হ্যাঁ, এটা তো মিনিমাম ওয়াইড, এখানে আমরা রাখতে পারি 750 পিক্সেলও রাখতে পারি এখানে, ঠিক আছে, 750ও রাখতে পারি। বাট আপনি জানলেন যে না আমার এই দুটোর মাঝামাঝি রাখতে হবে, তাহলে আপনি রাখেন 850। এখানে কি হয় যে আপনি যদি এখানে 750 রাখেন, তাহলে আরেকটা ডিভাইস সাইজ আবার বসাইতে হবে এখানে, যেটা 750কে ডিটেক্ট করবে। তো আপনি যদি 850 রাখেন, তাহলে 750 দরকার নেই, তাহলে ইমিডিয়েটলি ও এইখানে চলে আসবে, 450-এ চলে আসবে পরের লেআউটটা, ঠিক আছে। এই জন্যই বলছি, তো থাক 850। এরপর আসেন, ঠিক আছে, এই সাইজের পর কিন্তু ঠিক এই সাইজটা, এটা দেখেন, এটা কিন্তু অনেক ছোটো। এরপরে কিন্তু ইমিডিয়েট এই সাইজটা, এই লেয়ারটা চেঞ্জ করার কোনো দরকার নাই। এটাতে কেন করছে এটা আমি নিজেও আজ কোনো জানি না, যে এটা তো হওয়া উচিত ছিল যে এই ট্যাবলেটের পর ওয়াইড স্ক্রিনে, কিন্তু বুঝলাম না কেন এমন আছে। এটা কি বলছে যে 480, তাহলে এখানে বলছে 480 থেকে এত। তো আমরা এটাকে আসলে ওইভাবে নিব না, আমরা এটাকে রাখবো 400, আমরা রাখবো 450 পিক্সেল রাখবো এটাকে। কারণ আমরা চিন্তা করে দেখি যে 450 পিক্সেল সমান সমান কিন্তু একটা জেনারেলি একটা ওয়াইড স্ক্রিনের সাইজ, মানে মিনিমাম এতটুকু সাইজ হবে 450। তো এর চেয়ে যখন বড় দিব তাহলে দিয়ে লাভ হলো, কারণ আমাদের স্ক্রিনের সাইজ বাইরে বের হয়ে গেল। তো এই জন্য এটা, আর এটা হচ্ছে 320 পিক্সেল বলছে এখানে। এখানে দেখেন, এখানে কিন্তু মিনিমাম ওয়াইড দেয়নি কোনো, এখানে কিন্তু ম্যাক্সিমাম দিয়ে দিচ্ছে। তো এখানে আপনি কি করতে পারেন, এটা 300 রাখেন। আপনাকে আবার ইমিডিয়েট থিঙ্ক করতে হবে যে এর আগের বড় স্ক্রিন যেটা ছিল সেটা কতটুকু ওয়াইড। আপনি যদি আবার এটাকে 450 আর এটাকে 400 দিয়ে রাখেন, তাহলে মিললো তো কয়েক পিক্সেল তো কম বেশি হলো। কিন্তু যেটা ছোট স্ক্রিনের মোবাইল সেগুলো তো আরও অনেক ছোট। সো এটা চিন্তা করতে হবে মাথায়। তো ওকে, তাহলে এটা এই পর্যন্ত ঠিক থাকলো। এখন আমি যদি রিফ্রেশ দিই, দিয়ে মনে করেন যে এটাকে ছোটো করলাম, এই অবস্থা আসলো। এটা হচ্ছে কি আমাদের, খেয়াল করেন এইখানে ক্লিক করলাম, হ্যাঁ, এখানে ক্লিক করা অবস্থায় দেখেন যে জেনারেলি এখানে দুটো স্টাইল শিট জেনারেট করছে না, একটা হচ্ছে রেসপন্সিভ থেকে আসছে, একটা কি স্টাইল শিট থেকে আসছে। সো রেসপন্সিভ থেকে পাচ্ছে কি 1200টা, আর জেনারেলি স্টাইল থেকে কিন্তু স্টাইলটাই পাচ্ছে। এখন যদি আমরা এটাকে ছোটো করি, আমরা জেনারেলি কিন্তু 1200, যখন এই যে 1200 পিক্সেল ওয়াইড থাকবে তখন কিন্তু 1200 পিক্সেলই দেখাবে আমাদের স্ক্রিন সাইজ অনুযায়ী, কিন্তু এটা এখন ছোট। তো আরও যদি ছোটো করি, আরও ছোটো করলে কত ছিল আসছে 850 এখন। তো 850 এসে কিন্তু ভেজাল হয়ে গেছে আমাদের এটা, তাই না? তাহলে এটা কি করতে হবে, 850 এসে এবার আপনি এই কলামকে ধরেন, যে কলামকে এবার ছোটো করতে হবে। হয় কলামকে ছোটো করতে হবে, দেখেন মানে হয় এইভাবে করতে হবে কলামকে ছোটো, এইভাবে করাটাই আমি যৌক্তিক মনে করি। কারণ কন্টেন্ট যখন 800 বা 700 এই সার্কেলে থাকবে, তখন কন্টেন্টকে মানে ভার্টিক্যালি না নিয়ে আসাটাই বেটার। ওটা যেমন আছে একটু চাপায় দেওয়া বেটার, কারণ যখন একদমই স্মল ডিভাইস সাইজ আসবে তখন ওটাকে ভার্টিক্যালি আপনি ব্রেক করেন। কিন্তু যখন ট্যাবলেট ডিভাইস পর্যন্ত আসবে, এটাকে স্টেবল রাখা উচিত, মানে লেআউটে স্টেবল রাখা উচিত। কারণ আপনি যখন ট্যাবলেটে যাবেন, অ্যাটলিস্ট আপনি চাইবেন যে সাইড বারটা যেন আমার বাম পাশেই থাকে, আপনি কিন্তু স্ক্রল করে কখনো নিচে আসতে চাইবেন না।
ব্যাপারটা কিন্তু এরকম, কিন্তু অনেকে কিন্তু এটা করে না, যে কি করে যে যখনই দেখা যায় ট্যাবলেটে আসছে মূল স্ক্রিনটাকে টোটালি বড় করে দেয় আর সাইডবারকে নিচে নামায় দেয়। এটা কিন্তু টোটালি ইউএক্স পরিপন্থী। ইউএক্স মানে হচ্ছে ইউজার এক্সপিরিয়েন্স, ঠিক আছে? তো অলওয়েজ ইউজাররা চায় কি একটু ফ্লেক্সিবলি ওদের কন্টেন্টকে নাড়াচাড়া করতে, কিন্তু আপনার সাইডবারকে যখন নিচে নামাই দিলেন তখন তো পাইলো না। আর কারো এত সময় নাই যে এত নিচের দিকে এসে আপনার কন্টেন্ট ইনস্টল করবে, ঠিক আছে? সো এটা কত 205। তাহলে আমাদের কি বলে এটাকে, ট্যাবলেট ডিভাইসের কলামের ওয়াইড হচ্ছে 205 পিক্সেল। তাহলে এবার আমরা আসি, এখানে কলামের ওয়াইড কত ছিল, এটা কপি করেন, এটা বাদ দেন, কারণ আমরা এটাকে ডিফল্টে নিয়ে যাবো। এবার এটা থাকবে হচ্ছে ডিফল্টে, আসছে ডিফল্টে। আর এখন কি করতে হবে, এইটাতে আসতে হবে। কত ছিল এটা জানি, 205। ওকে, এবার রিফ্রেশ দেন। এখন কিন্তু ঠিক আছে, এখন বড় করেন, স্ক্রিন সাইজ বড় করেন, দেন বড় হয়েছে, ছোট করেন, ছোট হয়েছে। এখন কিন্তু ব্রেক করতেছে না, মানে আমি কিন্তু আপনাদেরকে জাস্ট আজকের যে ক্লাসটা এটার মধ্যে জাস্ট আমি একটা আইডিয়া দিচ্ছি। এরপরে কিন্তু আমরা একদম মেইন টেমপ্লেটে যাব, তখন কিন্তু আরও অনেক ব্যাপকতা আসবে এটা। আচ্ছা, তো আমরা একটু ট্যাবলেট করলাম, এবার চাচ্ছি যে আমরা ছোটো লেআউটে যাব। ছোটো লেআউট কিন্তু আসছে আমাদের, দেখেন আসে না, এই যে চেঞ্জ হয়ে গেছে স্টাইল। এটা হচ্ছে কি 450 পিক্সেল সমান যেটা ছিল। তো তাহলে আমরা যদি র্যাপারে আসি, এখন দেখেন অলওয়েজ এগুলোকে ইন্ডিকেট করে কিন্তু তাল পাবেন না, আপনারা ইন্ডিকেট করে তাল পাবেন হচ্ছে মেইন কন্টিনেন্টের যে হোয়াইট, ওটাকে ধরবেন, তাহলেই কিন্তু বুঝবেন যে এখন কোথায় আছি আমরা। দেখেন 450-এ আছি, তো 450-এ এসে আমার কি দরকার, কলামের হোয়াইট বড় করা দরকার, আর নিচে মার্জিন দেওয়া দরকার। তো যখন 450-এ আসলাম আমি, তো এখানে আসি, 450 কোনটা, এটা না রাখলাম। তাহলে এটা যদি হোয়াইট বাড়াই, এটা সেভ দেই। আরেকটা জিনিস খেয়াল করবেন যে আপনি যদি মনে করেন এখন আপনি আসছেন হচ্ছে ওয়াইড স্ক্রিন মোবাইলে, বাট ওয়াইড স্ক্রিনের জন্য কোনো রেসপন্সিভ কোড লেখা নাই, আপনি লিখেন নাই যে এই পজিশনে আসলে ওয়াইড স্ক্রিনে এই কন্টেন্টের কী স্টাইল হতে পারে। যদি এটা না করে থাকেন, ইমিডিয়েটের আগের যে পোর্ট মানে ট্যাবলেট ডিভাইস, ওর কিন্তু স্টাইলটা ধরে থাকবে। দেখেন আপনি কিন্তু লেআউট কিন্তু ব্রেক হয়েছে ঠিকই, কারণ আপনি লেআউটের কোড লিখে রাখছেন, মানে মেইন র্যাপারের কোড কিন্তু আপনি লিখে রাখছেন, কিন্তু কন্টেন্টের যেই কন্টেন্টটা ডিসপ্লে করাচ্ছেন সেই কন্টেন্টের জন্য কিন্তু কোনো কোড লিখে রাখেন নাই। সো এটা কিন্তু এখন ব্রেক করছে। সো এখন রিফ্রেশ দেন, ছোটো হয়েছে, কিন্তু আমরা তো এমন চাই না, আমরা চাই কি, আমরা বড়ই চাই, আমরা চাই যে প্রতিটাই বড় আসবে। এখন যেহেতু বড় স্ক্রিন সাইজ, সো বড়ই আসবে আমাদের এখানে। আমরা রাখলাম এইভাবে 450-ই রাখলাম, যে পুরো একদম যা ওর র্যাপারের সাইজ ছিল ওই সাইজই থাকবে এটা, কারণ এটা হচ্ছে ভার্টিক্যালি দেখাতে চাচ্ছি আমরা, তাই না, ভার্টিক্যালি দেখাতে চাচ্ছি। সো এটা জাস্ট মার্জিন বটম দিব আমরা হচ্ছে 10 পিক্সেল, বুঝছে? এখন নিচে তো 10 পিক্সেল পাইছে আবার, তো এটাকে ধরেন এটা না, যেহেতু এখানে অলরেডি মার্জিন বটম আমরা দিয়ে রাখছি, সো আমরা এখানে কি করবো, র্যাপার লাস্ট অফ টাইপ, মানে আমি কিন্তু আপনাদেরকে বলছি যে আমরা জাস্ট যেগুলো সিএসএস স্টাইল দেখছি ওগুলোকেই জাস্ট একটা চর্চা করবো, লাস্ট অফ টাইপ। তো এখানকার মার্জিন কিন্তু থাকবে না, নিচে চলে গেছে। এখন আবার বড় করেন, তো চেঞ্জ হয়, কন্টেন্ট প্লেসমেন্ট চেঞ্জ হচ্ছে না, চেঞ্জ হচ্ছে কিন্তু। এখন লাস্টলি যেটা, সেটা হচ্ছে লাস্টেরটা আরও সহজ। সো এই হুবহু এই সব কোডগুলো কপি করেন, কারণ আমার তো এই লাস্টেরটাও স্টাইলটাও তো সেম থাকবে। সো এটাতে যে জাস্ট 300 আছে না, এখানে জাস্ট 300 করে দেন। মানে খেয়াল করবেন যে এই লেস ফ্রেমওয়ার্কের যে স্টাইল শিট, এইটা দিয়ে যদি আপনি কখনো কোড করেন, আপনার 400 মানে ওয়াইড স্ক্রিন মোবাইলের যে স্টাইলটা আপনি রাখবেন, ন্যারো স্ক্রিনে এসেও সেম স্টাইল, জাস্ট কিছু কিছু পার্থক্য হবে, কারণ দুটোই কিন্তু আমরা ভার্টিক্যালি দেখাচ্ছি। সো এখানে রাখলাম 300 পিক্সেল, আর এখানে রাখলাম হচ্ছে এই বটম তো থাকবেই। আর তাহলে এখন রিফ্রেশ দেই এবং আমরা স্ক্রিনটাকে ছোটো করি, হচ্ছে ছোটো। তো খুবই কিন্তু ইজি ব্যাপারটা। আর আরেকটা জিনিস যে আমরা চাচ্ছি যে আমাদের যে স্টাইলগুলো হচ্ছে একটু অ্যানিমেশন হোক,
আমরা যখন কন্টেন্টের মানে উইন্ডোটা ছোটো বড়ো করবো তখন একটু অ্যানিমেশন হবে, ঠিক আছে, যে অ্যানিমেশন হয়ে বড় হবে, অ্যানিমেশন হয়ে ছোটো হবে। তো এটা করার জন্য আপনাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে এই যে মূল র্যাপার যেটা আছে এখানে লিখতে হবে, এখানে দিতে হবে ট্রানজিশন। ট্রানজিশন মনে করেন আমরা দিব হচ্ছে 0.7s। এখন এটাতে কিট যদি এই কোডগুলো ডিটেক্ট করে না তারপর লিখে রাখলাম। ছোট হয়, এটা অ্যানিমেশন হচ্ছে না এখন আগের চেয়ে। তো এটা আমরা কিন্তু জাস্ট কী করলাম যে আমাদের জাস্ট ডিভিশনের স্টাইল চেঞ্জ করলাম, কিন্তু আমাদের কিন্তু এইটার স্টাইল চেঞ্জ করিনি। তো আমরা কী করতে পারি এখানে যে ওই একই, তো এখানে মনে করেন যে 40 পিক্সেল আর লাইনের 100 আছে, আমরা 40 পিক্সেল রাখবো না, এখানে আমরা রাখবো হচ্ছে, বা মনে করেন যে কালারও চেঞ্জ করতে চাই আমরা, যে আমাদের স্টাইল চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে কালারও চেঞ্জ হবে। সো আমরা এখানে রাখলাম এইভাবে। এটা কিন্তু এখানে কাট করতে হবে, তখন আপনাকে কাট কপি করে রাখা যাবে না, কিন্তু আপনি এখানে করতে হবে, কাট করতে হবে, নয়তো বারবার কিন্তু ওইখানেই কল হবে আবার। সো দুইখানে একই কোড কখনো রাখবেন না, এটা ঠিক থাকবে। এখানে এসে 40 ছিল এখানে, আর এখানে এসে হবে আপনার হচ্ছে মনে করেন 32। এখানে এসে মনে করেন হবে ব্ল্যাক না, আমরা দিব হচ্ছে রেড দিলাম, রেড না ইয়েলো দিলাম মনে করেন। এখানে এসে যেহেতু এটা একদম ছোট, তো ছোটোর মধ্যে আমরা ছোটো সাইজে রাখবো। তো এখানে আমরা কী চাচ্ছি, যে চাচ্ছি 22 পিক্সেল থাকবে, আর এটা থাকবে হচ্ছে মনে করেন যে ব্লু দিলাম। আর যেহেতু এটা একটু বড়, আমরা এখানে দিব হচ্ছে 28 পিক্সেল, আর এটা দিব হচ্ছে এখন চেঞ্জ হচ্ছে কালার, চেঞ্জ হচ্ছে কালার। তো শুধুমাত্র সাইজ না, আপনারা যে কোনো কিছু চেঞ্জ করে দিতে পারেন। এটাই হচ্ছে রেসপন্সিভ, যেভাবে করে রেসপন্স করতে পারবেন সেভাবে করে আপনাকে কন্টেন্টগুলো দেখাবে। এখন কোনো কোশ্চেন থাকলে বলেন। আজকের ক্লাস এতটুকুই আলোচনা ছিল, জাস্ট আমি ইন্ট্রোডাকশনটা দিতে চাচ্ছিলাম এই এক্সাম্পলটা দিয়ে, কারণ এটা আপনাদেরকে একটু চর্চা করতে হবে, নাহলে আমি যখন বারবার কোড লিখবো বারবার বলবো যে এটা দিয়ে এটা হচ্ছে, বুঝবেন না। মানে এটা হচ্ছে PHP HTML ওয়ার্ডপ্রেস থেকে ভিন্নধর্মী একটা ক্লাস। সো ফাউন্ডেশনটা একটু আপনাদের ক্লিয়ার থাকতে হবে। যেমন ওয়ার্ডপ্রেসের ক্লাস করে গেছেন, শুধু দেখছেন আর দেখছেন, বাসায় গিয়ে চর্চা করছেন, কিন্তু এটা দেখছেন প্লাস এখন বুঝে যাইতে হবে এখান থেকে যে কতটুকু প্রবলেম হয়েছে আপনার। কারণ এটা যদি না বোঝেন তাহলে নেক্সট ক্লাসগুলো আপনাদের জন্য আবার একটু কনফ্লিক্ট হয়ে দাঁড়াবে। বলেন কোশ্চেন। ওই ইয়েটা দেখছিলেন হোয়াটসঅ্যাপ? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। সাইফুল ভাই ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসলে রেসপন্সিভ ডিজাইনের কনসেপ্টটা আমি যতটুকু দেখছি, আমি জানি না আমার কথাটা কতটুকু মানে ভ্যালিড। আমার মনে হয় যে মাইক্রোসফট প্রথম এটাকে নিয়ে এসে রেসপন্সিভ ডিজাইনের যে ইফেক্টটা। কারণ কেন এটা বললাম আপনারা খেয়াল করেন যে আমরা কিন্তু উইন্ডোজ কম্পিউটারে যখন যাই আমরা কিন্তু চাইলেই এটাকে ছোটো বড়ো করতে পারি, তাই না, আমাদের ইচ্ছা মতো। তো এটা কিন্তু রেসপন্সিভ, এগুলো যেমন ছোটো বড়ো হয় এগুলো কিন্তু রেসপন্সিভ, তাই না, আমাদের কন্টেন্ট ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি না। তো এটাও যে রেসপন্সিভ না এটা কিন্তু বলা মুশকিল। কেউ যদি বলে যে না রেসপন্সিভ কেমন করে হয়, বাট এটাও তো রেসপন্সিভ, এটাও তো ইচ্ছা মতো আমরা ছোটো বড়ো করতে পারি। মানে কন্টেন্ট দেখেন চেঞ্জ হচ্ছে না, এমন তো না যে আমরা ছোটো করতেছি, আমরা এখানে ছোটো করতেছি আর এখানে মনে করেন যে কোনো স্লাইডার আসতেছে, তা তো না, ওর স্টাইল অনুযায়ী কিন্তু স্লাইডার দেখাচ্ছে। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ রেসপন্সিভ ডিজাইন। হ্যাঁ তা তো অবশ্যই, আপনি একবারে কেমন করে দিবেন, কারণ এগুলো তো এই জন্যই তো মিডিয়া কুইরি এই জন্যই ইউজ করা। আর অবশ্যই মনে রাখবেন যে এই যদি আপনি এই স্টাইল শিটটা এইটা যদি না ইউজ করেন তাহলে কিন্তু কাজ করবে না, ঠিক আছে? হ্যাঁ
এটা তো আমরা দিলাম কি যে আমাদের রেসপন্সিভের যে আমরা যে কোডটা লিখলাম যে ট্রানজিশনটা কাজ করবে, ট্রানজিশনটা যেন অল ব্রাউজারে কাজ করে, এই জন্য এটা আসলে দেওয়া হয়েছে, আর কিছু না। এই সিস্টেম ছাড়া অন্য সিস্টেমে করা যাবে যেমন আলাদা আলাদা স্ক্রিন সেটিং আপনি যেমন উইথ ফিক্স করে দিলেন, হ্যাঁ এটা ছাড়া কি আর কোনো উপায় আছে? এটা আসলে কি যে শেখার ক্ষেত্রে এটাই বেস্ট। আর উপায় আছে বলতে কি মানে কি ধরনের উপায় কথা বলতেছেন? আমার চোখ দৃষ্টিতে আর কোনো উপায় নাই। আমি বলতে চাচ্ছি যে আপনার যেমন এই 768তে আসলেই সে হচ্ছে 450 হচ্ছে না, 768 আসলে 450 কাউন্ট করবে। ও আচ্ছা, 768তে আসলেই সে হচ্ছে ওই ভিউটা 450 হচ্ছে। এখন মাঝে মনে করেন যে কোনো মিডিয়া স্ক্রিন যদি বাদ পড়ে সেক্ষেত্রে কি হবে? হ্যাঁ, এই যে নেন এখান থেকে বের করে মনে করেন আপনার এখানে এটা আছে, বা মনে করেন যে এটা 900 পিক্সেল, কিন্তু আপনার ক্লায়েন্টের যে ক্লায়েন্টের যে ডিসপ্লে ও মনে করেন যে 30 ইঞ্চি মনিটর নিয়ে বসে আছে। ওটা তো সর্বোচ্চ, আমার তো 1200 পিক্সেলের বাইরে যাবেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার সাইটের ইয়া তো বাউন্ডারি তো 1200 পিক্সেলের বাইরে যাবে না, তার নিচে। হ্যাঁ নিচে যেটা 1200 পিক্সেল সেটা তো আমরা 1200 পিক্সেল করলাম। এখন এরপরে যেটা হচ্ছে 1200-র পর ইমিডিয়েটলি আমরা 800-তে চলে আসলাম, কিন্তু এর মাঝেও তো আরও জায়গা থাকে 400 পিক্সেল। আপনি চাচ্ছেন যে না আমার 1200 পিক্সেল হয়েছে, কিন্তু আমি চাচ্ছি যে আর একটু যদি ছোট হয় 1000 পিক্সেল আমি নিতে চাই। এমনটাই তো ব্যাপারটা, যে 1000 পিক্সেল যখন আমার সাইজটা আসবে তখন আমার স্ক্রিনটা আরেক রকম হবে। তো আপনি সেটার জন্য একটা মিডিয়া কোয়েরি তৈরি করেন, এই জাস্ট এটা কপি করেন, এটা পুরোটা কপি করে এখানে তৈরি করেন, তৈরি করে এখানে কোড লিখেন। তারপরে দেখা যায় যে মোটামুটি এই চারটা ভাগের মধ্যেই ডিভাইসগুলো পড়ে যায়। হ্যাঁ পড়ে যায়, কিন্তু না এখানে ভাই ভালো কোশ্চেন করছে একটা, কিন্তু এখানে কিন্তু কনফ্লিক্ট আছে। যেমন আমি কিন্তু আপনাদেরকে প্রথমে দেখাই দিয়েছিলাম যেখানে 750, এই জন্য দেখাইছিলাম কারণ আমি কিন্তু বলছিলাম, আপনাদের মিস করছেন কিনা জানি না, যে এইখানে 750 আর এখানে যে 1200, তার মানে কি প্রায় আমাদের 550 পিক্সেল ফাঁকা, 450 পিক্সেল ফাঁকা। তো এইটাকে গ্যাপ পূরণ করার জন্য আমরা 950 পিক্সেলের একটা আমরা মিডিয়া করে নিতাম, কারণ এত বড় ফাঁকা কিন্তু কখনোই কোনো ডিভাইস সাপোর্ট করে না। সে মনে করেন যে আপনি 1200 পিক্সেল থেকে যখনই ছোট হবেন, মনে করেন যে ট্যাবলেট ডিভাইসটা আপনি এখনো আসেননি, কিন্তু যখনই আপনি ছোট করবেন তখন কিন্তু একটা নিচে হরিজন্টাল বার চলে আসবে। তো ওই হরিজন্টাল বারটাকে রিমুভ করার জন্য অবশ্যই আপনাকে এখানে একটা আরেকটা মিডিয়া কুয়েরি অপশন রাখতে হবে, ঠিক আছে? কারণ আপনার মনিটরের স্ক্রিন সাপোর্ট করে 1200 পিক্সেল, কিন্তু যেগুলো আজ থেকে 4-5 বছর আগের ওই যে আপনার সিআরটি মনিটর, ওগুলো তো স্টিল নাও মনে করেন যে কত আপনার 768 বা 800 পিক্সেল পর্যন্ত সাপোর্ট করে সেগুলো, তখন তো ওরা তো ওই 900 বা 800 পিক্সেলকে নিয়ে কাজ করবে, ঠিক আছে? ওই জন্য মাথায় রাখতে হবে। এবং আপনার আরেকটা জিনিস, আমাদের গ্রুপে মনে হয় শেয়ার করা আছে ওই রিসোর্সটা, যে এখন পর্যন্ত যতগুলো স্ক্রিন সাইজ নিয়ে কাজ করার ওয়ে আছে, আমি একটু দেখি, সম্ভবত ওটা আছে। আমি একদিন অ্যাড করছিলাম যে ম্যাক্সিমাম কতগুলো মিডিয়া কোয়েরি আপনি নিতে পারেন, বা কত ধরনের মিডিয়া কোয়েরি কাজ করে, এখানে আছে আমাদের ফাইল থেকে, ফাইলে যাই, কারণ ওই কোডগুলো যখন জানা থাকে যে কোনো ডিভাইস সাপোর্ট দিতে পারবে। যে রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে কখনো প্লট রাইট দেওয়া যায় না, এই কথাটা কি সত্য? রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে প্লট রাইট কোনো ডিভাইস বা কোনো এলিমেন্ট কোনো আসলে কি রেসপন্সিভ ডিজাইনের ক্ষেত্রে তো আপনি কন্টেন্ট আপনার ইচ্ছা মতো প্লেস করতেছেন, আপনার কন্টেন্টটা যেখানে রাখলে ভালো দেখায় সেখানে রাখতেছেন, কিন্তু এইটা ফ্লোট রাইট বা লেফট ডিফাইন করতেছে আপনি যখন একটা ম্যাক্সিমাম লেভেলকে পার করে আসতেছেন। যেমন আপনি যখন ওয়াইড স্ক্রিনে আসতেছেন তখন তো ফ্লোটের দরকার নেই, সেটা লেফট হোক বা রাইট হোক। আমি তো মানে মিনিমাম স্ক্রিনের কথাই বলছি, কারণ আমার তিনটা কন্টেন্ট আছে, হ্যাঁ তিন কলামে তিনটা কন্টেন্ট আছে। তো ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার তিনটা কলামকে আমি যদি ঠিকমতো কাজ করতে চাই, হ্যাঁ দুইটা কলামকে দিলাম লেফট আর একটা কলামকে রাইট দিলাম, তাহলে আমার ওই কলামটাকে আবার কানে ধরে ওই মিডিয়া স্ক্রিনে গিয়ে বলে দিতে হচ্ছে না তুমি প্লট লেফট নাও। হ্যাঁ, সেক্ষেত্রে ব্যাপারটা অসুবিধা, কিন্তু আপনারা কখনোই ফ্লোট রাইট ইউজ করবেন না। এইটাই আমি বলতে চাচ্ছি যে এটা ইউজ করাটা কি ঠিক না, আমি মনে করি যে যদি এমনটা হয় যে একটা দুটো এরিয়া, একটা টোটালি বামে থাকলে সমস্যা নাই আর একটা টোটালি ডানে থাকলে কোনো সমস্যা নেই, সেই ক্ষেত্রে ফ্লোট লেফট রাইট ইউজ করি। কিন্তু যখন এমনটা হবে যে না বামটাকে ঘেসেই ডান পাশেটা বসতে হবে, তখন ডেফিনেটলি ফ্লোট লেফট। আর আরেকটা কাজ করতে পারেন যে ফ্লোট লেফট রাইটে ঝামেলা যদি বাদ দেন, কারণ ফ্লোট করলেই ওই যে ওভারফ্লো হিডেন করতে হয়,
এটা না করলে আপনার ডিসপ্লে ইনলাইন ব্লক করতে পারেন, তাহলে ইনলাইন হবে কিন্তু ব্লক লেভেল ইনলাইন কাজে হবে, ঠিক আছে এইটা। তো এখানে আমি এই যে রেসপন্সিভ স্ক্রিন সাইজ, আমাদের যে মেইন গ্রুপ যেটা আছে, মেইন গ্রুপের একটা ডক আছে এখানে, রেসপন্সিভ স্ক্রিন সাইজ নামে আমি সেভ করে রাখছিলাম। এই যে এখানে গেলে আপনারা অনেকগুলো ইয়ে পাবেন। এগুলো দেখলে মাথা খারাপ হয়ে যায়। হ্যাঁ 1024 এগুলো দেখলে মাথা খারাপ হয়। 1024 999 768 600 তো এখানে 480 আর 320। কারণ ওইখানে আপনার হচ্ছে ল্যান্ডস্কেপ মোড আছে। এই যে দেখেন এই যে হ্যাঁ এই যে পোর্ট্রেট ল্যান্ডস্কেপ মোড, আপনাকে লিখতে হবে এগুলো। হ্যাঁ এই যে এখানে আছে, তো দেখেন কতগুলো মিডিয়া সাইজ, তো এখানে প্রায় 20টার উপর আছে। এবং তো কাস্টমাইজ করা যাবে। হ্যাঁ এগুলো তো কাস্টমাইজের কোনো জন্যই দেওয়া আছে। এই যে দেখেন 320 300 মানে প্রতিটা পোর্শন করে দিয়ে রাখছে ওরা, মানে সব ডিভাইস যেন সাপোর্ট করে। তবে এই যে দেখেন এখানে কত আছে 1824, যেটা বলছিলাম যদি 32 ইঞ্চি মনিটর হয় বা অ্যাটলিস্ট 22-এর উপর 22 থেকে শুরু করে উপরের মনিটরগুলো হয়, তাহলে তো মিনিমাম আপনাকে 1800 পিক্সেলের রেজলিউশন রাখতেই হবে। আরেকটা জিনিস জি মিনিমাম ডিভাইস উইথ, এই জিনিসটি সবসময় কাজ করে। হ্যাঁ এটা সবসময় কাজ করে। মিনিমাম ডিভাইস উইথ সবসময় কি কাজ করে নাকি মিনিমাম উইথ? এটা মিনিমাম আর ম্যাক্সিমাম। ও দাঁড়ান এইখানে একটু আছে, মিনিমাম ডিভাইস উইথটা মনে হয় সবসময় কাজ করে না, বা ম্যাক্সিমাম ডিভাইস উইথ কাজ করে। ম্যাক্সিমাম সময় আপনার হচ্ছে মিনিমাম উইথ আর ম্যাক্সিমাম উইথ। ডিভাইস উইথ তো হচ্ছে যে আপনার ডিভাইসটাতে ডিটেক্ট করতেছে, এটা হচ্ছে ডিভাইসের পোর্টের উইথ যেটা, আর এই মিনিমাম উইথ হচ্ছে কি আপনার কন্টেন্ট মানে কন্টেইনার যেগুলো সেগুলোর উইথ, দুটো কিন্তু আলাদা আলাদা। আচ্ছা এখানে কিন্তু অলরেডি বলে দিচ্ছে যে মিনিমাম ডিভাইস উইথ মানে ওই ডিভাইসের উইথটা মিনিমাম এত হতে পারে বা এত হলে এই স্ট্যান্ডে আসবে, দেন ওইটার মিনিমাম উইথটা এতটা। কিন্তু হ্যাঁ এখানে অবশ্যই মতাদর্শ আছে, মানে আমার কথা আরও একজনের কথা অমিল থাকতে পারে, কারণ যারা যেভাবে ইমপ্লিমেন্ট করছে দেখা যাবে আপনি ইমপ্লিমেন্ট করতে গিয়ে আপনি আরেকটা ফলাফল পাইছেন, সো আপনার মতাদর্শটা আরেকটা। সো এখানে কোনো ব্রেক পয়েন্ট তৈরি করা যাবে না যে আমারটাই ঠিক বা আপনারটা ভুল। না সবসময় কাজ করে কিনা জিজ্ঞেস করবো। এটা আসলে ডিপেন্ড করে আপনার কোডের উপর, আপনি কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করতেছেন, কারণ এখানে তো অনেকগুলো পোর্ট আছে। এখন আপনি যদি সবগুলো পোর্ট নিয়ে কাজ করতে চান, ডেফিনেটলি কোথাও না কোথাও আপনাকে একটু মিলাতে হবে, কাজ না করলেও মিলা দিতে হবে। আবার অনেক ক্লায়েন্ট আছে যে ওরা বলে যে আমার এই ধরনের মোবাইল আমি ইউজ করি, তোমার মোবাইল সাপোর্ট করতে কি হয়েছে, আমার মোবাইলটা সাপোর্ট করে না, আমি iPhone 5 ইউজ করি, তুমি iPhone 3 ইউজ করো, আমার iPhone 5 সাপোর্ট দরকার। এটা কিন্তু খুব পেইনের কাজ, কারণ ওর iPhone 5-এর সাইজ কত ও নিজেও বলতে পারবে না, আবার বলবে যে তোমারটা সাপোর্ট করে কিন্তু আমারটা তো করে না। তো এই কারণে আমার এক ক্লায়েন্টের সঙ্গে আমার কাজ ক্যান্সেল হয়ে গেছিলো। আমি ওটা বুঝাচ্ছি যে আপেল হয়তো এখন iPhone 5 আছে, দুদিন পর তো iPhone 6 বের হইতে পারে, তুমি তখন আমার বলবা যে তুমি তো কাজ করে দিয়েছো কিন্তু কাজ হয় নাই, iPhone 6 সাপোর্ট করে না। কীভাবে ও নাসর বান্দা বলতেছে যে না আমি জানি না, আমার 90% ওভার ডিভাইস সাপোর্ট দরকার, আমি বলতে পারবো না। কীভাবে সম্ভব এটা? কারণ ডে বাই ডে তো টেকনোলজি আপডেট হচ্ছে। ওকে আমি বলছি যে আমি তোমাকে ম্যাক্সিমাম লেভেল সাপোর্ট দেবো, বাট কিছু ডিভাইস আছে যেগুলো সাপোর্ট করবে না, সব ডিভাইস সাপোর্ট দেওয়া তো পসিবল না। কিন্তু রেঞ্জের মধ্যে আসলে তো সাপোর্ট করা যায় না। রেঞ্জে থাকলে অনেক সময় কি ওই বোঝেন না, অ্যাপল তো ওদের মতো করে চলে, ওরা হচ্ছে মানে স্টাইলিশ ডিভাইস মেকার ওয়ার্ল্ডের মধ্যে। সো ওরা কিন্তু অন্যকে ফলো করে না, ওরা ওদের মতো, যে অন্যরা খাইলো না বাঁচলো ওদের দেখার বিষয় আছে, ওরা ওদের মতো যে আমরা আমাদের মতো করছি, আমাদেরটাকে মানুক আর না মানুক আমরা আমাদের মতো। তো উইন্ডোজ অপারেটিং সিস্টেম আমরা ইউজ করতেছি কত কমে, কিন্তু অ্যাপল কখনো বলছে যে না বাংলাদেশের জন্য ছাড় দিব, যে রেট সেই রেটেই। এখনও একটা ম্যাকবুক প্রো নিতে গেলে আপনার 1.5 লাখ টাকা নিচে চিন্তা করা যায় না, কিন্তু আমরা মাইক্রোসফটের পিসি 12-15 হাজার টাকায় ইজিলি ইউজ করতেছি। তো এইখানে কম্পিটেবিলিটি বুঝতে হবে। আমার কোশ্চেনটা ছিল যে আমরা যে রেঞ্জগুলো দিচ্ছি যে 1200 পিক্সেল থেকে 350 পিক্সেল, এর মধ্যে যে কোনো একটা ডিভাইস স্ক্রিন ডিভাইসের রেজোলিউশন যদি হয় যে কোনো একটা তো পাওয়া কথা, এই রেঞ্জে যে রেঞ্জের মধ্যে হ্যাঁ রেঞ্জ থাকতে হবে, রেঞ্জ ডিফাইন করে দিতে হবে, যদি থাকে তাহলে হয়তো পাবে, অথবা একটু হেরফেরও হতে পারে। যেমন 1200 পিক্সেল আমাদের যেটা দেওয়া আছে তার নিচে আছে 850, জি এর 850 এর উপরে যদি স্ক্রিন সাইজ হয় তাহলে 1200টাই শো করবে। কিন্তু এক্স্যাক্টলি মনে করেন স্ক্রিনটা দেখতে পারবেন না। হ্যাঁ পুরো স্ক্রিনও তখন দেখতে পারবেন না, কিন্তু এক্স্যাক্টলি যদি আপনার 800-এর উপরে স্ক্রিন সাইজ বাট 1000-এর উপর না,
তখন তো 1200 পিক্সেল ওয়াইড আপনি দেখবেন, আর তখনই তো হরিজন্টাল বার চলে আসবে। হরিজন্টাল বার চলে হ্যাঁ, আসবে। আমি ওইটাই জানতে চাচ্ছি যে হরিজন্টাল বার আসবে, মানে ওইটা আসবে কিন্তু হরিজন্টাল বার সহ আসবে। আর ওইটাই হচ্ছে বাগ। হ্যাঁ, ওটাই অনেক বড় প্রবলেম। তো যাই হোক, আপনারা এই ডকটা একটু দেখে নিন, আমি যেভাবে দেখা দিলাম এইখানে অনেক কিছু আছে। এই যেমন অ্যাপেলের কম্পেয়ার দেওয়া আছে, তারপরে ডিসপ্লে স্পেসিফিকেশনগুলো দেওয়া আছে, এগুলো একটু চেক করলে মানে রেসপন্সিভ ডিজাইন করতে গেলে আপনাকে এইগুলো নিয়ে একটু ডিভাইস কম্পিটেবিলিটি নিয়ে আপনাদেরকে একটু ঘাটতে হবে। আর একটা ব্যাপার সেটা হচ্ছে যে এখানে ইনস্পেক্ট এলিমেন্টে গেলে আপনারা আরেকটা জিনিস পাবেন, সেটা হচ্ছে এই যে দেখেন এখানে একটা ফোন সাইজ আছে, টগল ডিভাইস মোবাইল, ক্লিক করেন, দেখছেন এখানে কত ধরনের ডিভাইস আছে। যান এখানে কিন্তু আপনার ডিভাইস সাইজটা সেভাবে করে ইমপ্লিমেন্ট করতে পারবেন, যে গুগল নেক্সাস সাইজ কত, এখানে কিন্তু আপনি মেজার করতে পারবেন। মানে এই আপনার ক্রোম কিন্তু এখন এই সাপোর্টটা দেয়। তো এগুলো কিন্তু অনেক মজার, যে আমরা কোড করছি কোন 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 ডিভাইসে সাপোর্ট করতেছে না ঠিক মতো, এখান থেকে কিন্তু বের করতে পারবেন। মোটামুটি সব ডিভাইসই আছে। হ্যাঁ, এখানে মোটামুটি সব ডিভাইস আছে। যদি এগুলোকে কম্পিটেবল করে দিতে পারেন তাহলে, এটা তো আমাদের কোড তো অল্প, কনস্ট্রাকশন তো ছোট, এই জন্য দেখা যাচ্ছে সবগুলো সাপোর্ট করতেছে। বা যখন একটা বড় কনস্ট্রাকশনে যাবেন তখনই দেখবেন প্রবলেম কতটুকু। একটা একটা করে তখন স্ক্রিন সাইজ মানে এটা করতে করতে আপনার